confirmation. After a long wait of 16 years, they have finally beaten Pakistan. দীর্ঘ 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি রেকর্ড ও দলীয় সর্বোচ্চ রান। তামিম মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তান হারল ৭৯ রানে। মিরপুরের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, এবার লক্ষ্য সিরিজ জয়। আমরা বিজয়ী জাতি, আমরা পরাজয় কি সেটা আমরা বুঝি না, জানি না। আমরা জয় করেছি, জয় ছিনিয়ে এনেছি, সামনে জয় ছিনিয়ে আনবো আরো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সিরিজ তো হবেই। সামনে ইন্ডিয়া আসতেছে, বিশ্বকাপের প্রতিশোধ ইন্ডিয়ার সাথে। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনাম। আর সময় নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্ত বিশ্বাস। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। হান্নান ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। হান্নান ভাই, আপনি জানেন যে আজ বাংলাদেশ ঐতিহাসিক একটা জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেই জয় নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু ম্যাচ রিপোর্টটা দেখে আসি। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর। পাকিস্তানের বিপক্ষে 16 বছর পর জয় পেল টাইগাররা। তামিম মুশফিকের সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি রেকর্ড ও দলীয় সর্বোচ্চ রান করার দিনে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছে সাকিবরা। এতে 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করে বাংলাদেশ 5 উইকেটে করে 329 রান, জবাবে পাকিস্তান গুটিয়ে যায় 250 রানে। অপেক্ষার প্রহরটা দীর্ঘ 16 বছরের বলেই কিনা আনন্দের মাত্রাটাও একটু বেশি। তাই তামিম মুশফিকদের এমন জয়ের উন্মাদনা মিরপুরে 25,000 দর্শকের সাথে একাত্মতা প্রকাশ করেছেন 16 কোটি টাইগার সমর্থক। 1999 বিশ্বকাপের পর অনেকবার হৃদয়ের রক্তক্ষরণ নোনা জল হয়ে ঝরেছে। অবশেষে অবসান হলো সেই অপেক্ষার। তামিম মুশফিকদের রেকর্ড গড়ার দিনে পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে হার উপহার দিল বাংলাদেশ। লাল সবুজের কেতন উড়িয়ে ছিনিয়ে আনলো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় জয়। এর আগের গল্পে মিরপুরে টস জিতে ব্যাটিং শুরুতেই টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দীর্ঘদিন পর সফল টাইগার উদ্বোধনী জুটি করেন 48 রান। রান আউটের খড়গে কাটা পড়ার আগে সৌম্য নামের পাশে যোগ করেন 20 রান। এরপর অবশ্য বেশি সময় টেকেননি মাহমুদুল্লাহ। ব্যক্তিগত 5 রানে তিনিও আউট হয়ে যান। পরে সফরকারীদের শুধুই হতাশার আগুনে পুড়িয়েছেন একটি করে জীবন পাওয়া তামিম ও মুশফিক জুটি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকে সিংহাসন পুনরুদ্ধার করে দীর্ঘ 2 বছর পর তামিম তুলে নেন ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। 22টি ইনিংস পর সেঞ্চুরি হাঁকানো বাঁহাতি এই ব্যাটসম্যান সবচেয়ে বেশি চড়াও হন নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাইদ আজমলের উপর। যোগ্য সহকারী হিসেবে রানের ফুলকি ছুটিয়েছেন মুশফিকুর রহিম। সফরকারী 7 বোলারকে সাধারণ মানে নামিয়ে এনে সাবেক এই দুই অধিনায়ক মিলে গড়েন টাইগারদের পক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ 178 রানের রেকর্ড। এরপর দলীয় 245 রান ও ব্যক্তিগত 132 রানে ভয়ঙ্কর হয়ে ওঠা তামিমকে ফিরিয়ে দেন ওয়াহাব রিয়াজ। কিন্তু তখন টাইগারদের রানের পাগলা ঘোড়া ছুটছে দুর্বার গতিতে। ক্যারিয়ারের তৃতীয় ও বাংলাদেশের পক্ষে এক ম্যাচে জোড়া সেঞ্চুরির রেকর্ড করে মুশফিক ফেরেন ব্যক্তিগত 106 রানে। স্কোরবোর্ডে তখন 295 রান। এরপর দ্রুত রান তোলার চেষ্টা ঝোড়ো গতিতে ব্যাট চালাতে থাকেন সাকিব ও সাব্বির। শেষে সাকিবের 31 রানের উপর ভর করে নিজেদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ 329 রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা। বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে সফরকারীরা। দলীয় 53 রানে সরফরাজ আহমেদকে আরাফাত সানি ফেরালে বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মোহাম্মদ হাফিজও। রান আউটের ফাঁদে পড়লে নেচে ওঠে পুরো মিরপুর গ্যালারি। এরপর অধিনায়ক আজহার আলী ও হারিস সোহেল মিলে যোগ করেন 89 রান। আজহারকে 72 ও সোহেলকে 51 রানে আউট করে নিজের জাত চেনালেন তরুণ পেসার তাসকিন। এরপর উইকেটে থিত হওয়ার আগে ফাওয়াদ আলম ও অভিষিক্ত সাদ নাসিম ফিরলে উন্মুক্ত হয়ে পড়ে পাকিস্তানের লোয়ার অর্ডার। আর জয়ের ক্ষুধায় মরিয়া টাইগার পেসাররা দ্রুতই তা গুটিয়ে দিলে 79 রানের বড় জয়ের উন্মাদনায় মাতে টাইগাররা। অবশেষে অবসান হলো পাকিস্তানের বিপক্ষে অধরা জয়ের স্বপ্নের। সদ্য সমাপ্ত বিশ্বকাপে টাইগারদের স্বপ্ন চুরি হলো পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে নতুন এক বাংলাদেশ দেখলো ক্রিকেট বিশ্ব, যারা রচনা করতে চায় নতুন ইতিহাস, লিখতে চায় নতুন পরিসংখ্যান, বিশ্বকে জানিয়ে দিতে চায় ক্রিকেট পরাশক্তি হিসেবে আগমন ঘটতে যাচ্ছে নতুন এক বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের আজকের ঐতিহাসিক জয়ের সেই ম্যাচ রিপোর্টে। হানান ভাই, আপনিও নিশ্চয়ই দেখলেন। পুরো ম্যাচ বাংলাদেশ একদম মানে বাংলাদেশের মতো করে বা বিশ্বে পরিণত একটা ক্রিকেট জাতির মতো করে জয় পেয়েছে বাংলাদেশ। কি বলবেন আজকের ম্যাচের এই জয়? আজকে আসলে কিন্তু আমরা কিন্তু প্রত্যাশিত জয়। আপনি যদি ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা অপেক্ষা করছিলাম যারাই আসবে তাদের সঙ্গে এরকম ক্রিকেটই খেলবো, এবং ধারাবাহিক ক্রিকেট আমরা খেলতে কিন্তু সবসময় চাই যে আমাদের বাংলাদেশ টিম ভালো খেলবে এবং সেটা ধারাবাহিকতা থাকবে। আজকের খেলা দেখে মনে হলো আমরা সেই একই স্লোতে যাচ্ছি। আমাদের বিশ্বকাপের ধারাবাহিকতাটা রয়েছে, এখানে রয়েছে। আপনি দেখেন আমাদের গ্রাফটা কিন্তু বিশ্বকাপে প্রতিটা ম্যাচে ডে বাই ডে ইমপ্রুভ করেছিল। মানে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচ আফগানে জেতার পরে, তারপর স্কটল্যান্ডের সঙ্গে, তারপরে ইংল্যান্ডের সঙ্গে যেভাবে জিতলাম, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছি, আমরা যেভাবে ধারাবাহিকভাবে ইমপ্রুভ করেছি, আজকে কিন্তু তারই ধারাবাহিকতা আমরা এই উইনটা করেছি। এবং আজকে কিন্তু আমরা অফ দ্য স্ক্রিন আলোচনা করছিলাম যে আজকে কিন্তু সেই ধরনের উল্লাস আমরা দেখিনি আমাদের টিমের প্লেয়ারদের। হ্যাঁ, বাংলাদেশের জয়ের পরে সাধারণত ক্রিকেটারদের যে উল্লাস আমরা দেখি, বাঁধনারা উন্মাতাল, কিন্তু আজকে কিন্তু দেখা গেল একদম স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছে। কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম পাকিস্তানের এই টিমের এগেনস্টে যখনই তারা কাগজে কলমে টিমটা পেয়েছে, দুই টিম আমরা দেখেছি, আমরা কিন্তু বাংলাদেশকে এগিয়ে রেখেছিলাম। এবং বারবারই বলেছিলেন, সাকিব বলেছিলেন, অধিনায়ক বলেছিলেন যে ফেভারিট বাংলাদেশ, সেটাই কিন্তু করেছে। এবং আপনি দেখেন আজকের ম্যাচটা যদি আমরা প্রথম থেকে দেখি, তামিমের ব্যাটিং থেকে শুরু করে সৌম্যর যে পার্টনারশিপ দিয়ে শুরু করলো, সেখান থেকে যদি দেখি আমরা কিন্তু প্রথম থেকে মনে হচ্ছে আমরাই টপে ক্রিকেট খেলছি। এবং আমরা কিন্তু পাকিস্তান নামের যে ওজনটা, সেই ওজনটা আজকে বাংলাদেশের উপর ছিল, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। 16 বছর যেই দলটার বিপক্ষে আসলে বাংলাদেশ জিততে পারেনি বলতে গেলে, সে 99 বিশ্বকাপের পর তাদের বিপক্ষে খেলা, মানে আপনি যেটা বলছেন। তবে আজকে যেহেতু বললেন সৌম্যর সাথে তামিমের ওপেনিংটা, মানে বাংলাদেশ দলকে আজকে এক ধরনের একটা চ্যালেঞ্জ নিল না ওপেনিং এ, একদম মানে যেখানে আমরা দেখলাম ওয়ান ডাউনে নামে বা 3 নম্বর ব্যাট করতে সৌম্য, সেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং 48 রানে জুটিও করেছিলেন দুজন। না আসলে কি ওটাই কি মানে এগিয়ে দিল কিনা ওপেনিং জুটি? না, আজকে যে টিমটা ছিল বেস্ট 11 যেটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা এই মুহূর্তে বেস্ট টিম ছিল। কারণ আপনি রনি তালুকদার রান করেছে, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, বাট সৌম্য কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কিন্তু ঢাকা লিগে বা ঢাকার সব ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ওপেনই করে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে টিম কম্বিনেশনের কারণে আনামুলকে ওপেন করানোর কারণে সৌম্যকে 3-এ খেলানো হয়, সেখানে সে রান করার কারণে বেসিক্যালি তাকে 3-এ ধারণা করা হচ্ছিল। বাট বেসিক্যালি কিন্তু সৌম্য ওপেনারই, এবং সেই ওপেনই কিন্তু আজকে করেছে এবং নিজের জায়গায় ব্যাট করেছে। এবং সে যখন ওপেন ব্যাটিংয়ে নেমেছে, আপনি দেখবেন সে কিন্তু স্বাচ্ছন্দ্যেই খেলেছে। আমরা অনেকে ভয় পাচ্ছিলাম যে সৌম্যকে যদি 3-এর থেকে উপরে ওপেনিংয়ে না উঠিয়ে আনে সেটা কেমন করবে। পাশাপাশি আরেকটা আলোচনা হচ্ছিল রিয়াদ যেখানে 2টা 100 করেছে 4-এ খেলে, তাকে 3-এ আনাটা কতটুকু যৌক্তিক হবে। বাট আপনি দেখেন রিয়াদ কিন্তু ওয়ার্ল্ড কাপে 2টা 100 করার আগে যে 65 করেছিল সেটা কিন্তু 3-এই খেলেছিল। তো রিয়াদও কিন্তু 3-এ প্রুভ করেছে নিজেকে, এবং সৌম্য যেহেতু অ্যাজ এ ওপেনার হিসেবেই নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করেছে, সো ঘরোয়া লিগে যেহেতু সে নিয়মিত খেলে থাকে, এবং এই উইকেটে কিন্তু সৌম্য নিজেকে প্রমাণ করে বাংলাদেশ টিমে চান্স পেয়েছে। তো তার নিজের উইকেটেই কিন্তু সে খেলেছে এবং ওপেনার হিসেবেই আজকে ব্যাট করেছে। একটা জিনিস হানান ভাই, আজকে অনেকগুলো রেকর্ডের জন্ম দিল বাংলাদেশ। 329 রান বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান, এবং মুশফিক এবং তামিমের যে জুটি 3 নম্বর জুটিতে যেটা করেছে, তৃতীয় উইকেটে 178 রানের জুটি করেছিল। এই যে রেকর্ড, ছোট ছোট রেকর্ড গুলাই তো আসলে দলের মানে একটা বড় জয়ে অবদান রাখে। অবশ্যই আপনার যে কোনো রেকর্ড হবে সেটা ভাঙার জন্য, রেকর্ড হবে এবং সেটা ভাঙবে। এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট এখন যেভাবে আগাচ্ছে আল্লাহর রহমতে, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরও রেকর্ড সামনের দিকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা কিন্তু সময় সময় রেকর্ড তৈরি করছি। আমাদের আবুল হাসান রাজু টেস্ট ক্রিকেটে রেকর্ড করেছে, এবং আমরা এরকম কিন্তু আরও অনেক রেকর্ড দেখেছি। অলোক টেস্টে হ্যাট্রিক করেছিল, যেটা রুবেল আবার ওয়ানডেতে হ্যাট্রিক করেছে। সো এরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং সময় সময় কিন্তু আরও চেঞ্জ হবে। 178 আমরা হ্যাপি না, আমরা অপেক্ষা করছি কবে 200 রানের রেকর্ড করবো আমরা পার্টনারশিপে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি আপনার ক্রিকেটে, সেটা হোক টি20, ওয়ানডে অর টেস্ট, পার্টনারশিপটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার ওরা কিন্তু আজকে এই জায়গাটায় ফেল করছে। ওদের আজকে যদি হাফিজের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ হতো উপরে ওই জায়গাটায়, রান আউট না হলে হাফিজ, তাহলে কিন্তু হয়তো বা সিনারিওটা আরো ডিফারেন্ট হতে পারতো, আমাদের জন্য আরো টাফ টাইম আসতে পারতো। বাট সেই পার্টনারশিপটাই কিন্তু ওরা করতে পারেনি। ওদের সোহেল এবং আপনার সারফরাজ আজহার আলী মিলে যে পার্টনারশিপটা করেছে, সেই পার্টনারশিপটার কারণেই কিন্তু তারা 200 রান করতে পারেছে, আমি বলবো 250 রান করেছে। আদারওয়াইজ ওই পার্টনারশিপটা না হলে কিন্তু আরো কম হতে পারতো। সো যে কোনো ক্রিকেটে, যে কোনো ফরম্যাটের ক্রিকেটে পার্টনারশিপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশের অনেক বড় রানের পথে যে তামিম এবং মুশফিকের সেঞ্চুরি ব্যাপারটা ছিল, এবং সেই পাশাপাশি মুশফিকের অনবদ্য ব্যাটিং ছিল। আমরা কথা বলবো হানান ভাই, একটু আমরা মুশফিকের রিপোর্ট বাকিতে দেখে আসি। মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিং লাইনআপের পরম নির্ভরতার প্রতীক হয়ে আছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শুধু ব্যাটিং নয়, উইকেটের পেছনেও গ্লাভস হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জীবন নিতে পারদর্শিতা দেখিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের ওয়ানডে ক্যারিয়ারে 3য় সেঞ্চুরি তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।
উইকেটের পেছনে বাংলাদেশের মুশফিকুর রহিম ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার গ্লাভসে জীবন গেছে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানের। সেই ক্রিকেটারই সময়ের সাথে সাথে ব্যাটিংয়েও নিজের পরিপক্কতা প্রমাণ করেছেন। অনেকের মতে তিনিই বর্তমান সময়ের দেশের সেরা ব্যাটসম্যান। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও আবারও দেখালেন ব্যাটের ঝলক। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে তিনি খেলেছেন মাত্র 69টি বল। যদিও এই ইনিংসটি খেলার পথে ব্যক্তিগত 35 রানে একবার জীবন পান মুশি। এই দাগটুকু ছাড়া আউট হওয়ার আগ পর্যন্ত পুরোপুরি নিখুঁত একটি ইনিংস খেলেছেন মুশফিক, যার ফলাফলস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারটিও উঠেছে মুশফিকুর রহিমের হাতে। একটু পেছনে ফিরে যদি মুশির এবারের বিশ্বকাপ পারফরমেন্স দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেখানেও সমানভাবে সমুজ্জ্বল ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 6টি ম্যাচ খেলে 49.66 গড়ে করেছেন 298 রান, যেখানে রয়েছে 3টি হাফ সেঞ্চুরি। রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘোরানো 89 রানের একটি ইনিংসও। আর উইকেটের পেছনে এবারের বিশ্বকাপে 8টি ডিসমিসালের মালিক বনে গিয়ে নিজেকে প্রমাণ করেছেন বাংলার ক্রিকেট আকাশে মুশফিকুর রহিম, এখনো নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারুণ্যদীপ্ত ক্যারিয়ারে 147টি ম্যাচ খেলে করেছেন 3551 রান, যেখানে 21টি হাফ সেঞ্চুরির পাশাপাশি জলজল করছে 3টি সেঞ্চুরিও। সর্বোচ্চ রানের ইনিংসটি 117 রানের। এমন এক অসাধারণ ক্রিকেটার কি খুঁজছিল বাংলাদেশ? ব্যাট হাতে কিংবা কিপিং গ্লাভস হাতে মুশফিক যেন সবসময় পরম নির্ভরতার অপর একটি নাম। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম আজকের ম্যাচ সেরা মুশফিকুর রহিমের উপর রিপোর্টটি এবং তার কেরিয়ারের বিভিন্ন দিক। হান্নান ভাই, মুশফিকুর রহিমের ব্যাপারটা যদি বলতে হয়, বাংলাদেশের বলা হচ্ছে যে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন মুশফিকুর রহিম। আপনি মুশফিকুর রহিমকে দেখেছেন অনেক কাছ থেকে, কি বলবেন মুশফিকুর রহিমের এইভাবে ব্যাটিং করাটা? মুশফিকের সবচেয়ে ভালো যে দিকটা রয়েছে সেটা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি শেখ জামালে কোচ ছিলাম, ব্যাটিং কোচ। তখন মুশফিক শেখ জামাল টিমের ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন ছিলেন। তারপরে দুরন্ত রাজশাহীতে আমি কোচ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ, সেখানেও মুশফিককে পেয়েছিলাম। তার সবচেয়ে কাছ থেকে দেখা সবচেয়ে পজিটিভ যে দিকটা সেটা হলো সব ম্যাচে সে সিরিয়াস। মানে ব্যাটিংয়ে যখনই নামে সে রান করার জন্য ক্ষুধার্ত থাকে। আপনি আমাদের কিছু প্লেয়ার আছে যাদেরকে নিয়ে সবসময় ডোমেস্টিক ক্রিকেটে বিতর্ক থাকে যে এরা সিরিয়াস খেলে না বা এরকম কিছু, বাট মুশফিকের একটা ব্যাপার সবসময় আমরা খেয়াল করেছি, যখনই ব্যাট হাতে কিপিং গ্লাভস হাতে মাঠে নামছে রফের ভিতরে, তখনই মুশফিক সবসময় সিরিয়াস থাকছে এবং তার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করছে। সো মুশফিকের সেই কমিটমেন্টটা সবসময় আমরা মাঠে দেখতে পাই। এবং মুশফিকের সবচেয়ে ভালো দিক যেটা, ব্যাটিং যদি টেকনিক দেখেন, আপনার একটা ব্যাটসম্যানের কিন্তু কেরিয়ার যদি লম্বা করতে হয় বা পারফরমেন্স যদি ধারাবাহিকতা আনতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু টেকনিকটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা মুশফিকের কিন্তু রয়েছে, ভালো ব্যাটিং টেকনিক। আমরা যেহেতু কোচিং করছি, আমরা কিছু ব্যাটসম্যানদেরকে ফলো করতে বলি, ইয়াং প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে বাংলাদেশে মুশফিক এবং তামিম। সবসময় আমরা বলি যে সাকিব নো ডাউট ওয়ার্ল্ডের 1 নাম্বার, বাট সাকিবের টেকনিক নিয়ে আমরা কিন্তু বলি না যে তাকে ফলো করো। তার আইসেট অনেক ভালো, টাইমিং খুব ভালো, এই কারণে সাকিব হয়তো কিছু কিছু সময় অনেক ভালো ক্রিকেট খেলে ফেলে। বাট টেকনিক যদি শিখতে হয় বা ব্যাটিং যদি শিখতে হয়, তামিম এবং মুশফিকের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আজকে আমরা মুশফিকের একটা অন্যরকম ইনিংস দেখলাম, 69 বলের সেঞ্চুরি। বিশেষ করে পাকিস্তানের বোলিং লাইন আপ, সাইদাস মহলের মতো বোলার রয়েছে, জুনাইদের মতো বোলার, সেখানে আসলে এইভাবে মানে খুব হাত খুলে খেলা বা মারমুখী ঢঙে খেলা, মানে সেই সাহসটা মানে কতটা একজন বাংলাদেশের ক্রিকেটারের জন্য প্রয়োজন। মানে বিশ্ব ক্রিকেটে এখন যেভাবে বিশ্ব ক্রিকেট হচ্ছে, 300 350 রান কোনো ব্যাপারই না ওয়ানডে ক্রিকেটে, সেখানে আসলে কতটা প্রয়োজন এভাবে স্ট্রোক প্লে করা? এটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার মুশফিকের আপনি ব্যাটিং যদি দেখেন, প্রথম বল থেকে রানের জন্য খেলে। একটা ব্যাটসম্যান কিন্তু যখন উইকেটে যায় তার সে কিভাবে খেলছে সেটা ইম্পর্টেন্ট। সে কিন্তু যেই রানের জন্য খেলে, প্রথম বল থেকেই তার পজিটিভ অ্যাটিটিউডটা কিন্তু আমরা মাঠে দেখতে পাই। এবং মুশফিকের যেটা আজকে সহজ হয়েছে আমি বলবো, তামিম যখন রানটা করছে, মুশফিকের জন্য কাজটা সহজ হয়ে গেছে। দুজনের মিলে পার্টনারশিপটা করেছে, দুই সেট থেকে কিন্তু স্ট্রাইক রোটেট হচ্ছিল। অনেক সময় হয় কি, একটা ব্যাটসম্যান যদি রান করে, আরেক সেট থেকে যদি রান না হয়, তখন যে রান করতে থাকে তার উপর প্রেসারটা চলে আসে, ডিফারেন্ট কিছু করতে হবে। আর মুশফিক কিন্তু আপনি দেখবেন বড় শট কিন্তু খুব বেশি খেলতে হয়নি, হঠাৎ হঠাৎ বড় কিছু শট খেলেছে, যেটা তার সুইপ শট, যেটা সেই স্ট্রোক শটটা কিন্তু খেলেছে। আদারওয়াইজ কিন্তু সে বাজে বলের জন্য ওয়েট করেছে। আপনি দেখবেন আজকে আজমল কিন্তু যেভাবে বোলিং করতে আমরা দেখেছি, সেই বোলিংটা কিন্তু আলোচনা ছিল আজমল আসার আগে সাইদ আজমল হবে, সেটা কিন্তু আমরা দেখিনি। সেই ধরনের থ্রেড বা সেই এফেক্টিভ বোলিং কিন্তু আমরা দেখতে পাইনি। তার অ্যাকশন পরিবর্তনের কারণে সেই ধারটা কিন্তু তার বলে আমরা দেখতে পাইনি। সো মুশফিক কিন্তু সেটা রিড করেছে যে আজমলের বলে সেই কাজটা হচ্ছে না, এবং সেভাবে খেলেছে। এবং বাকি যে বলার রয়েছে, পাকিস্তান টিম যখন এসেছে তখনই কিন্তু
কিন্তু আমরা দেখেছি তাদের কিন্তু বোলিং ঘাটতি রয়েছিল, কারণ আপনার মোস্ট ইয়াং টিম বলতে হবে, কারণ তারা রিবিল্ড করছে তাদের টিমটাকে, নতুন টিম নিয়ে নতুন এসেছে, করে একটা challenge এবং ছিল তাদের। ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বাংলাদেশের উইকেটে বাংলাদেশি প্লেয়ারের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের নেই। সবকিছু মিলে সেই মোহাম্মদ সুযোগগুলোকে আমি হাফিজের মতো দুই একজন হয়তো ছিলেন যারা একটু অভিজ্ঞ, কিন্তু বেশিরভাগ even তাদের অধিনায়ক তো আজকে প্রথম ফার্স্ট ক্যাপ্টেন্সি। তবে হাফিজের একটা জিনিস আমরা লাকি যে হাফিজের বোলিংটা এখন পর্যন্ত অ্যালাউ করেনি, যার কারণে হাফিজের বোলিংটা আমরা দেখতে পাইনি। হাফিজ সেটা আমাদের কিন্তু জন্য একটা effective প্লাস bowler। পয়েন্ট। সো মুশফিক আমার মনে হয় যে খুব ভালো রিড করেছে, এবং আপনার বলার কাকে চার্জ করতে হবে, কাকে শর্টস খেলবে সেই মানে জিনিসটা রিড করে শুধুমাত্র যে প্ল্যান হান্নান করে ভাই আপনি খেলেছে। কিন্তু এই জায়গায় আমি জানি না একমত, মানে শুধুমাত্র যে আজকের ম্যাচে তারা বিশ্বকাপের ম্যাচগুলো তো আমরা দেখলাম যখন দলের খুব দ্রুত 3-4 উইকেট চলে যাচ্ছে তখন কিন্তু মুশফিক খেলছেন, মুশফিকের পিচে এসে কিন্তু তিনি দায়িত্বটা নিজের কাঁধে নিচ্ছেন। পাশাপাশি কিন্তু রান রেট ঠিক রেখে আসলে ওয়ানডে ক্রিকেটে ব্যাট করা এটা হচ্ছে কতটা প্রয়োজন, মানে শুধুমাত্র যে মানে টিকে থাকাটা না, ইম্পর্টেন্ট না, রান রেটও এখন বড় একটা ফ্যাক্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখন আমাদের যে টিমটা রয়েছে এদের আপনি মানসিকতা দেখবেন, এরা কিন্তু জেতার জন্য খেলে। মানে আগে টু বি অনেস্ট আমরা যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলার জন্য খেলতাম, মানে আমরা কিন্তু জেতার জন্য ওইভাবে যে জিতবো এই টিমের সঙ্গে এটা বলা যেত না, আমরা ভালো ক্রিকেট খেলার জন্য খেলতাম। বাট এখনকার ক্রিকেটাররা, আমি গত 5-7 বছর যাবত আমরা বলবো আমরা কিন্তু প্রতিটা ম্যাচ জেতার জন্য খেলি। আমরা যে কোনো টিমের সঙ্গে যখন ফেস করি আমাদের মানসিকতাটা দেখবেন, আমরা যে কোনো টিমকে হারাতে পারি সেই বিশ্বাস নিয়ে মাঠে নামি। আগে কিন্তু সেটা ছিল না। তো এই মানসিকতাটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করেছে, এবং পারফরমেন্স করে কিন্তু তারা এটা নিজেদের আয়ত্তে এনেছে। সো আমার মনে হয় যে আমাদের এখনকার যে ফাইটাররা রয়েছে তারা আমাদের বাংলাদেশ টিমকে অনেক ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়ার মতো করেই খেলছে, এবং আমরা খুব আশাবাদী তাদেরকে। এবং আমাদের কোচ কিন্তু এই বিশ্বকাপের পরপর গণমাধ্যমে বলেছিলেন যে বাংলাদেশ দলের মধ্যে জিততে পারি এই মানসিকতা তৈরি হয়েছে। রেকর্ডবহুল ম্যাচে জয় তুলে নিয়ে টাইগারদের নতুন লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। সেই সাথে দীর্ঘদিন পর তামিমের রানের ধারায় ফেরায় স্বস্তি দিয়েছে টাইগার অধিনায়ক সাকিবকে। অন্যদিকে ব্যাটিং ফিল্ডিং এর পর বাজে বোলিং বিভাগ নিয়ে চিন্তিত পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার আলী। তবে দুই অধিনায়কই মরিয়া সিরিজটি নিজেদের করে নিতে। বোলিং অপশন কিন্তু অনেক ছিল, আমার কাছে মনে হয় আরো দুইজন অ্যাটলিস্ট কেপেবল বোলার ছিল যারা বোলিং করে নাই। আমরা খুবই ইমপ্রুভ একটা টিম এখন, এবং আমাদের ভেতরে এই বিশ্বাসটা আছে, হোপফুলি আমরা এই বিশ্বাসটা ধরে রাখতে পারবো, এবং এই সিরিজটা তো অবশ্যই এবং এই পুরো বছরটা এই পারফরমেন্স কন্টিনিউ করতে পারবো। टाइम पे छूट गए जब उनको 300-র বেশি রান তাড়া করা কখনোই সহজ নয়। এছাড়া আমাদের দলটাও এখন অনভিজ্ঞ, তবে বাজে বোলিং ও ফিল্ডিং এর জন্য হারতে হয়েছে আমাদের। বিশেষায়িত পঞ্চম বোলারের অভাব আমাদেরকে বেশ ভুগিয়েছে, তবে পরের ম্যাচে আমরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। लास्ट ओवर्स में उन्होंने जाहिर बात है দর্শক, আমরা দেখছিলাম খেলা শেষে দুই অধিনায়ক তাদের যে বক্তব্য দিয়েছেন বা তাদের লক্ষ্য কথা বলেছেন সেটি, এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন হান্নান সরকার। আমরা আগেও বলেছি আপনাদের, হান্নান ভাই, সাকিব যেমনটি বললেন যে আসলে এখন আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই, এখন সিরিজ জয়, এবং পাশাপাশি কিন্তু আজহার আলী বললেন তাদের মানে আপনি যেটা একটু আগেই বলছিলেন তরুণ এবং অনভিজ্ঞতার কথা, আপনি আসলে কি বলবেন? স্বাভাবিকভাবে সাকিব যেটা বলেছে, আমরা কিন্তু এখন ওই টিম যারা ফিল করি যে আমরা প্রতি ম্যাচ জিতবো এবং আমরা এই সিরিজ জিতবো এবং ডোমিনেট করে জিতবো। আমরা নিউজিল্যান্ডকে যখন এরকম অবস্থায় পেয়েছিলাম আমরা কিন্তু হোয়াইট ওয়াশ করেছি, তো পাকিস্তানকেও কিন্তু আমরা সেই অবস্থায় পেয়েছি, এবার সুযোগ পেয়েছি হোয়াইট ওয়াশ করার, এবং সেই বিশ্বাস কিন্তু রয়েছে প্লেয়ারদের মধ্যে, এবং পারফরমেন্স কিন্তু তাই বলছে। সো আমার মনে হয় যে আজকে যেটা বলছিলাম যে আমরা সেই উচ্ছ্বাস, যে আনন্দ কিন্তু ফার্স্ট ম্যাচ জেতার পরে দেখিনি, কারণ আমরা জানি যে বাংলাদেশ দল মনে হচ্ছে প্রত্যাশিত ছিল, আগে থেকে প্ল্যান ছিল জিতবে। সিরিজ উইন করার পরে আমরা হয়তো সেই সিনারিগুলো দেখতে পাবো যে বাংলাদেশ টিম উচ্ছ্বাস করছে, অনেক আনন্দ, মাঠে দৌড়াদৌড়ি অনেক কিছু দেখতে পাবো সিরিজ জেতার পরে, এবং আমার বিশ্বাস হোয়াইট ওয়াশ করার পরেই সেই আনন্দটা আমরা দেখতে পাবো। না, তবে হোয়াইট ওয়াশ করার জন্য যেই পরিমাণ স্ট্যামিনা বা যে পরিমাণ মনোবল দরকার, আপনি কি মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ দলের সেই মনোবল আসলে মানে কতটা রয়েছে? যদিও আমরা নিজেরাও দেখছি যে আসলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। আজকে একটু ঘাটতি ছিল একটা জায়গায়, মাশরাফি। আমরা মাশরাফিকে কিন্তু মাঠে মিস করেছি। আমি বলবো নো ডাউট আমরা খুব ভালো ক্রিকেট খেলে জিতেছি, সাকিবের অধিনায়কত্বে আসলে আজকে সাকিব খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে, বাট মাশরাফির ক্যাপ্টেন্সির কারণে কিন্তু বাংলাদেশ টিম আজকে এই জায়গায়। আমি নির্দ্বিধায় এটা একদম অস্বীকার করার কোনো উপায় নেই যে মাশরাফি কিন্তু টিমটাকে আবার এক জায়গায় নিয়ে এসেছে। এর আগে আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বিভিন্ন কথাবার্তা, আলোচনা, সমালোচনা অনেক কিছু ছিল, বাট মাশরাফি যখন ক্যাপ্টেন্সি পেল এবং টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে গেল, পুরো টিমটাকে এক করে নিয়ে ফিরে আসলো এবং রেজাল্ট নিয়ে আসলো। সো মাশরাফি মাঠে যখন থাকে তখন কিন্তু পুরো চেহারাটাই ডিফারেন্ট থাকে, এবং সেটা আজকে ছিল নো ডাউট, আমি স্বীকার করি। তবে এটা তো বাংলাদেশ, আপনি কি এটা স্বীকার করবেন যেটা আমাদের বাংলাদেশ দলের জন্য একটা বড় ইতিবাচক দিক যে সহঅধিনায়ক সাকিব কিন্তু আজকে অধিনায়কত্ব কিন্তু ফুল মার্কস পেয়েছেন এবং দলকে জয় এনে দেন। অধিনায়ক সহঅধিনায়কের এই দায়িত্বশীল ভূমিকা, পাশাপাশি মুশফিকের মতো টেস্ট অধিনায়ক রয়েছেন, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ রয়েছে, এই কম্বিনেশনটা আসলে ধরে রাখতে পারলে বাংলাদেশের
আসলে আগামী ভবিষ্যৎটা কেমন দেখছেন, যদি যেহেতু 2019 বিশ্বকাপে বাংলাদেশকে না, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার দেখেন মাশরাফি আমরা কিন্তু জানি যে 2019 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কতটুকু ফিট থাকবে এটা নিয়ে আমরা সবাই ডাউট, বাট এখন থেকে কিন্তু আমাদের টিমটাকে ওইভাবে করে একটা কাতারে যেন চলতে পারে সেই জিনিসটা তৈরি করতে হবে। মাশরাফি এনে দিয়েছে, এখন বাকিটা সাকিব, মুশফিক, রিয়াদ যারা রয়েছে তারা ক্যারি করে নিয়ে যাবে। মাশরাফি যতদিন থাকবে, ফিট থাকবে, খেলবে বাংলাদেশ টিমে, ততদিন কিন্তু এটা পাবে সাপোর্টটা। বাট তারপরে সাকিব, মুশফিক এদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে, এবং মাশরাফি কিন্তু সেই শুরুটা করে দিল। সো এই জন্যই বলছিলাম যে মাশরাফিকে মিস করেছি। আরেকটা জিনিস যেটা বলছি যে পাকিস্তানি ক্যাপ্টেন আজহার যেটা বলছিল যে তাদের অনভিজ্ঞ টিম বা নতুন টিম নিয়ে এসেছে তারা, যেটা বোলিং ঘাটতির কথা আমরা যেটা বলছিলাম। তো সবকিছু মিলে পাকিস্তান যে অবস্থায় রয়েছে, পাকিস্তানকে কিন্তু আমরা চেপে ধরার সুযোগ পেয়েছি এবং সেটা কাজে লাগিয়েছে। আনন্দ একটা জিনিস, আজকে কিন্তু সবচেয়ে বড় যে অর্জন বাংলাদেশ দলের বা সবাই আলোচনা, তামিম ইকবালের রানে ফেরা এবং সেঞ্চুরি পেয়েছেন তামিম। আমরা একটু তামিমের উপর রিপোর্টটি দেখে এসে আপনার সাথে আলোচনা করছি। রানে ছিলেন, তবে ধারাবাহিকভাবে নয়, তাই নিন্দুকের সমালোচনায় বেশ চাপে ছিলেন তামিম ইকবাল। এবার ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিলেন তিনি, আর করলেন সমালোচকদের মুখ বন্ধ। সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল, এটি তার ক্যারিয়ারে 5ম সেঞ্চুরি, যদিও বা এতে লেগেছে 2 বছর। তারপরও জ্বলে উঠেছেন তো টাইগার ওপেনার। কি অনেক তো করেছেন সমালোচনা, তবে যারা আস্থা রেখেছিলেন তাদের দিলাম প্রতিদান, আর যারা সমালোচনায় মেতেছিলেন তাদের কাছে চাইছি আশীর্বাদ। সেঞ্চুরি উদযাপন করে এভাবে হয়তো মনের মাঝে লুকানো ভাষাগুলো প্রকাশ করছিলেন তামিম ইকবাল। 2 বছর 1 মাস আগে 2013 সালের 23 মার্চ হাম্বাম টোটায় এমন স্বপ্নের উপলক্ষ পেয়েছিলেন তামিম ইকবাল। এরপর 22টি ম্যাচ খেলে 4টি 50 করেন, কিন্তু ছিল না ধারাবাহিকতা। তাই গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট রোমান্টিকরাও মেতেছিলেন ওপেনিংয়ে তামিম হটাও বন্দনায়। সমালোচনার তীরে বিদ্ধ হলেও নিজের প্রতি আস্থা আর দলের দায়িত্বে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন অবিচল। তাই ক্রিকেটে বাঙালির মানসিক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠলেন আপন মহিমায়। তবে 75 বলে 50 হাঁকানো তামিম ছিলেন নিজ ব্যাটিং স্বভাব বিরোধী। এরপর অবশ্য সময়ের ব্যবধানে রুদ্রমূর্তি হয়ে ওঠেন পাকিস্তানের বোলারদের বিপক্ষে। পুরো মাঠে পাকিস্তানের ফিল্ডারদের খাটিয়েছেন তামিম তার ইচ্ছে মতো। সব মিলে বল আকাশে ভাসিয়ে বাউন্ডারি 2 বার আর 12 বার মাটি কামড়ে সেঞ্চুরির তৃষ্ণা মিটান তামিম ইকবাল। ম্যাচের এখানেই শেষ না তামিম ইকবালের গল্প। সতীর্থ মুশফিকের সাথে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড সর্বোচ্চ 178 রানের জুটি গড়েন তামিম। তামিমের 132 রানের ইনিংসটি থামলেও ব্যক্তিগত 4257 রান করে বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিকের আসনে বসেন তামিম। আর বাংলাদেশ দলও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বসে ড্রাইভিং আসনে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম দীর্ঘদিন পর তামিম ইকবাল রানে ফিরেছেন এবং সেঞ্চুরি করেছেন সেই রিপোর্টটি। হান্নান ভাই, আপনিও দেখলেন যে তামিমের ব্যাপারটা নিয়ে আলোচনা, সমালোচকরা বলছিল, সাবেকরা বলছেন, আপনারা যারা ছিলেন বা অনেকেই বলছিল তামিম কেন রানে ফিরছে না বা ধারাবাহিক। আসলে তো ব্যাপারটা সত্য, যেহেতু 2 বছর 1 মাস আগে একটা সেঞ্চুরি আর পরে। তো আজকের তামিম এবং এই কিছুদিন আগের তামিমের মধ্যে আপনি কেমন পার্থক্য দেখলেন? আমার টু বি অনেস্ট, আমি আপনার এই চ্যানেলের মতো বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করি, কথাবার্তা বলা হয় বিভিন্ন জায়গায়। আজকে সকালেও একটা রেডিও প্রোগ্রাম ছিল, সেখানেও কিন্তু আমি তামিমের ব্যাপারে পজিটিভ ছিলাম, কারণ আমি একটা জিনিস বিলিভ করতাম, আপনার আস্থা ছিল, কারণ যেটা একটু আগে আলোচনা করছিলাম যে ব্যাটিং টেকনিক, আপনি তামিমের ব্যাটিং টেকনিক দেখেন, বাংলাদেশের বেস্ট ব্যাটিং টেকনিক কিন্তু তামিমের, এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। এবং তামিম আজকে লাকি ছিল, কিছু কিছু জায়গায় একটা লাইফ পেয়েছে। তাছাড়া আমরা বিলিভ করি, ব্যাটসম্যানরা এবং ক্রিকেটাররা বিলিভ করি যে লাকের একটা ব্যাপার কিন্তু থাকে, কারণ আপনার ব্যাটসম্যান রান করার জন্য লাক লাগবে। আপনি ওয়ার্ল্ড কাপে তামিমের আউটগুলো যদি দেখেন, 2-1টা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বলে আউট হয়েছে। সো এগুলো কিন্তু আমরা দেখেছি। সো তামিমের যেটা ছিল যে একটা লাক ফেভার করা দরকার ছিল, যেটা করেছে, আজকে সুযোগটা কাজে লাগিয়েছে। আর সবচেয়ে বড় যে কাজে লাগানোর সুযোগটা, সেটা এসেছে তামিমের শুরু থেকে। আপনি দেখবেন তার প্রথম দিকের রানগুলো, তার যে স্ট্রং পয়েন্ট, যেই দিক দিয়ে রান করতে সে পছন্দ করে, সেই শটগুলোই কিন্তু পেয়েছে। স্কোয়ার ড্রাইভ, কাভার ড্রাইভ, যে শটগুলো খেলে সে রান করে বা কনফিডেন্সটা পায়, সেই শুরুতে কিন্তু সেই জিনিসটা সে পেয়েছে। কিন্তু একটা ব্যাপার তো এটা ঠিক যে সে কিন্তু আজকে খানিকটা চাপে ছিল কিনা, 75 বলে 50, তামিমের মতো ব্যাটসম্যান আসলে 75 বল, এরপরেও যদিও বা পরের 50 বা কভার করে খুব দ্রুত সময়ে করেছে। তো শুরু থেকে আসলে একটা সতর্ক ছিলেন কিনা? সতর্ক আসলে কি, ব্যাটসম্যানরা যখন সাকসেস পায় তখন আমরা সেটাকে সতর্ক বা বিভিন্ন কথায় নিয়ে আসি, সংজ্ঞায়িত করি। বাট আপনি দেখবেন তামিম এর আগেও কিন্তু চেষ্টা করেছে, ওয়ার্ল্ড কাপেও 2-1টা ইনিংসে যদি আপনি দেখেন, সে উইকেটে থাকার চেষ্টা করেছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বল আউট হয়েছে। সেটা হতে পারে লাকটা তখন হয়তো তার ফেভার করেনি, সেঞ্চুরি পেতে। এবং ওই ম্যাচটা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা ইংল্যান্ডের সঙ্গে জিতে কোয়ার্টার ফাইনালে গিয়েছি, তার আগে কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে ওই ম্যাচটা 300 রান চেজ করে জেতা।
সবকিছু মিলে তামিমের রানে ফেরাটা জরুরি ছিল। আর তামিম আজকে সতর্ক ছিল, সতর্ক সব ম্যাচেই থাকে, হয়তো আজকে তার ভাগ্যটাও সঙ্গে ছিল এবং আমরা সবাই দেশবাসীও দোয়া করেছিলাম যে আমাদের এই মাঠে তামিম ফিরে আরেকটা আসে। জিনিস হচ্ছে হান্নান ভাই, তামিম কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটসম্যানের দিকে সর্বোচ্চ রান সংগ্রহ, তো তামিমের উপর আসলে দায়িত্বটা আরো বেড়ে গেল কিনা, কারণ যেহেতু তামিম অনেক অভিজ্ঞ বাংলাদেশ এটা টিমের এটা মধ্যে। কিন্তু আসলে সত্য যে আমরা আপনি দেখবেন তামিম যখন 30 করে আমরা বলি তামিম রান করেনি, সৌম্য যখন 30 করে আমরা বলি সৌম্য রান করেছে। তো এটাকেই বলে এটাই দায়িত্ব এবং বাস্তবতা, যেহেতু এটাই তামিম হলো অভিজ্ঞ এবং অভিজ্ঞ তামিমের এবং চাওয়াটা বেশি, তার উপর প্রত্যাশা চাওয়াটা বেশি। বেশি, প্রত্যাশা বেশি। তো তামিমের উপর দায়িত্ব সবসময় বেশি ছিল। আপনি বাংলাদেশ ক্রিকেট এখন মোস্ট সিনিয়র প্লেয়ার যদি দেখা হয় কয়েকজনের মধ্যে তামিম একজন তামিমের নাম এবং আছে। অন্যতম একজন বেস্ট প্লেয়ার হিসেবে আমরা সবসময় ট্রিট করে থাকি। তো তামিমের উপর দায়িত্ব থাকবে, বাট আমার বিশ্বাস তামিম কনফিডেন্সটা দরকার ছিল সেটা ফিরে পেয়েছে, ওভার কনফিডেন্স যেন না হয়। তামিমকে যদি বলার, আমি অবশ্যই হয়তো কালকে ফোন করব, হয়তো কথা বলার সুযোগ হবে, আমি বলবো যে তামিমের কাজই কিন্তু এটা, সে কিন্তু 100 করেছে, সে কিন্তু আলাদা কিছু করেনি। তামিমকে টিমে নেওয়া হয়েছে কিন্তু রান করার জন্য, সে সেই কাজটাই করেছে। তো এতে হ্যাপি হওয়ার এবং কিছু নেই, তামিমের সেই সামর্থ্য রয়েছে, এই জন্যই কিন্তু তার উপর আমাদের বিশ্বাসটা রয়েছে। সো তামিম আলাদা কিছু করেনি, যেটা তার দায়িত্ব সেটাই করেছে এবং এটা কন্টিনিউ করার জন্যই তাকে টিমে নেওয়া হয়েছে এবং সে টিমের সেটা প্রমাণ করার যোগ্যতা রেখেছে। টাইগারদের জয়ে উল্লাসে মেতেছে পুরো মিরপুর সহ পুরো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাঁধনারা খুশিতে মেতে উঠেছে সমর্থকরা। খেলা শেষ সবার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন তারা। পাশাপাশি টাইগার সমর্থকদের এবারের লক্ষ্য সিরিজ জয়। ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারি না, বা যে দেখতে পারি না, সে তার যে একটা না পাওয়ার যে একটা ছিল, বেদনা ছিল, সেটা আজকে খেলাটা দেখে অনেকটা স্বাদটা মিটিয়েছি। এটা আমাদের প্রত্যাশিতই ছিল এবং সামনে আমরা আরো ভালো খেলবো। অনেক ভালো লেগেছে, কারণ যে ওরা দুজন অনেক বড় একটা পার্টনারশিপ দিয়েছে। আমরা জয় করেছি, জয় ছিনিয়ে এনেছি, সামনে জয় ছিনিয়ে আনবো আরো ইনশাল্লাহ। খেলা খুবই ভালো লেগেছে, ওয়ান্ডারফুল গেম। পৃথিবীর মধ্যে অন্যতম একটা শক্তিশালী টিম, তারা আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। সামনে ইন্ডিয়া আসতেছে, বিশ্বকাপের প্রতিশোধ ইন্ডিয়ার সাথে। দর্শক, আমরা দেখছিলাম মিরপুরের টাইগার সমর্থকদের উল্লাস জয়ের পর। হান্নান ভাই, এই যে বাংলাদেশের সমর্থক, বলা হয় বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সমর্থকরা, সমর্থকদের উল্লাস, সমর্থকদের সাপোর্ট, সমর্থন, এটা আসলে কতটা অনুপ্রেরণাদায়ক একটা ক্রিকেটারের জন্য, একটা টিমের জন্য? মানে এরকম আবেগপ্রবণ সমর্থক পৃথিবীর আসলে খুব কমই আছে বলা যায়। মাঠের রোফের ভিতরে যখন খেলা হয় তখন কিন্তু এই যে বাইরের যে উল্লাসটা, এটা ভিতরে রক্তর ভিতরে একটা আলাদা শক্তি যোগায়। এটা আসলে আমরা মুখে বলে বোঝাতে পারবো না। যখন মাঠে আমরা নামি, আমরা যখন খেলতাম তখন কিন্তু এটা আসলে বিশেষ মুখে বলার মতো না, যখন ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে। দর্শক হয়তো মনে করে যে ওই ভুলটা করলো বা এটা করলো অনেক চিন্তা করে, তারা কিন্তু আবেগ থেকেই বলে, আমরা বুঝি। বাট আমাদের মতো কষ্টটা অন্য কেউ কিন্তু পায় না যখন হারি। আর যখন জিতি তখন কিন্তু তাদের সঙ্গে আনন্দটা শেয়ার করার জন্য আমরাও কিন্তু মাঠে দৌড়ে যেতে চাই। সো আপনি আসলে মুখে বলার মতো না যে এই তাদের মানে যে 25,000 দর্শক মাঠে, তার পাশে 16 কোটি লোক, তাদের এই সাপোর্টটা আসলে মুখে বলার মতো না, আনবিলিভেবল। এবং আমার বিশ্বাস যে দর্শকরা যে আনন্দটা পাচ্ছে, এটা আমাদের প্লেয়াররা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করছে, তাদের বেস্ট এফোর্টটা করার চেষ্টা সবসময় করছে। তো দর্শকদের পাশে থাকাটা খুব জরুরি, খারাপ সময়ের জন্য পাশে থাকে। আজকে সাকিব কিন্তু বলেছে খেলা শেষে তার সেখানে কিন্তু বলেছে যে দর্শকরা খারাপ সময়ের জন্য তাদের পাশে থাকে, আমাদের পাশে থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ভালো সময় তো পাশে আসে, বাট খারাপ সময়টা, যেমন তামিমের খারাপ সময় কিন্তু আমাদের পাশে থাকা খুব জরুরি এবং সেটা কিন্তু ফিরে এসেছে। অনেকেই পাশে ছিল এবং টিমেরও খারাপ সময় আসতে পারে, সেই সময়টার জন্য আমরা সবাই পাশে থাকি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হান্নান ভাই, বাংলাদেশের টাইগার সমর্থকরা সবসময় পাশে থাকে। আমরা বিশ্বকাপের বিভিন্ন মাঠে দেখেছি প্রবাসী দর্শকদের এখানে মাঠে, এবং দর্শকদের প্রত্যাশা সিরিজ জয়, এবং সেই প্রত্যাশা হয়তো হতে পারে। আর আরেকটা ব্যাপার আজকে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বা ক্রীড়া জগতের গণমাধ্যমের একটা বড় ভূমিকা থাকে। দর্শকদের পাশাপাশি খেলার জগতের মানুষের পাশে গণমাধ্যমের ভূমিকা থাকে। এবং আজ সময় টিভি ৫ম বর্ষে পদার্পণ, এবং ঠিক প্রথম বছরের মতো, প্রথম দিনের মতো সময় টিভি এবং সময় স্পোর্টস বিভাগ, ক্রীড়া বিভাগ কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে দেশের ক্রীড়াঙ্গনকে সমর্থন দেওয়ার জন্য, দেশের ক্রীড়াঙ্গনের খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। ঠিক পাশাপাশি খেলার সময় আগে যেমন আধা ঘন্টার প্রোগ্রাম ছিল, পরে সেটা 1 ঘন্টার প্রোগ্রাম হয়েছে এবং দিনে 2 বার খেলার সময় যাচ্ছে। তো সেক্ষেত্রে গণমাধ্যমের একটা বড় ভূমিকা। সেক্ষেত্রে সময় টিভি যেহেতু আজকে 5ম বছরে পড়েছে, খেলার সময় যেহেতু নতুন বছরে পড়েছে, নতুন উন্মাদনায়, তো আমরা একটু খেলার সময় যে দর্শকরা দেখে থাকেন বা তাদের আলোচনা, সমালোচনা, তাদের পরামর্শ, একটু তাদের কথা শুনে এসে আমরা একটু কথা বলছি আপনার সাথে। ধন্যবাদ জানাচ্ছি সময় টিভির 5 বছরে পদার্পণ করার জন্য। আমরা আশা করব বাংলাদেশের সকল খেলা
আমরা যেন সময় টিভিতে আমরা দেখতে পাই লাইভ। রাত 12টা থেকে 1টা পর্যন্ত যে বুলেটিনটা হয় স্পোর্টসের, এটা নতুন সব আপডেট এবং ইনফরমেশনগুলো পাওয়া যায়। সময় চ্যানেলের পঞ্চম বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে স্পোর্টসের সেক্টরে তাদের সংবাদ পরিবেশন নিতান্তই প্রশংসার দাবিদার। দোয়া করছি সেটা আরো ভালো কাজ করুক, আরো ভালো কাজ করে সামনে আগাক, এই শুভকামনা। আমি চাই সময় সংবাদে যে নিউজগুলো খেলা সেগুলো যাতে আর একটু বাড়ানো হয় এবং 1:30টা এবং 12টায় যে করা হয় তা যাতে আর একটু বাড়ানো হয়, যাতে আমরা আরো বেশি খবর পেতে পারি। সময় সংবাদকে অনেক শুভেচ্ছা। যারা ক্রিকেট পাগল আছে তাদের জন্য এটা খুবই ভালো যে সময় স্পোর্টস ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করে। এরকম চ্যানেলই চাই বাংলাদেশে আরো আসুক। আর আমরা আসলে যেটা চাচ্ছি বাংলাদেশের স্পোর্টস চ্যানেল যেন আসে, সময় টিভি আনতে পারে কিনা জানি না, আনতে পারলে ভালো লাগবে। হান্নান ভাই, দর্শকদের প্রত্যাশা 1 ঘন্টার বুলেটিন, মানে বাংলাদেশের মানে বাংলাদেশের যে গণমাধ্যম জগতে আসলে 1 ঘন্টার স্পোর্টস শো কোনো চ্যানেলই নেই। তো এটার জন্য অবশ্যই প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি 5 বছর যাত্রা শুরুতে। আর আরেকটা জিনিস হলো, টু বি অনেস্ট, স্পোর্টসে তো সময়ের অবদান আমরা সবসময় দেখতে পাচ্ছি। আমরা যে কোনো আপডেট কুইক জানতে হলে কিন্তু সময়ে চোখ রাখতেই হয়। তবে আরেকটা জিনিস আমার বলতে হয়, সেটা হলো যে কোনো আমাদের সামাজিক যে নিউজগুলো, সেগুলো যদি লাইভ কভারেজ দেখতে হয়, আমরা কিন্তু সবার আগে, মানে আমার বাসাতেও তাই হয়, আমার আব্বা আম্মা সহ আমরা যখন টিভিতে কোনো লাইভ কভারেজ কোথাও দেখতে চাই, যে সবার আগে লাইভটা কোথায় পাবো, আমরা কিন্তু সময়ের দিকেই চোখ রাখি। শুধু সময় স্পোর্টস না, টোটাল সব সেক্টরে যেভাবে তারা লাইভ কভারেজটা সবার আগে উপস্থিত হয়ে সেখান থেকে দিচ্ছে, সেটা কিন্তু আমাদের মানে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিচ্ছে। আমরা সবসময় আপডেট থাকতে পারছি। পাশাপাশি দর্শকরা যেমনটা খেলার সময়কে সমর্থন দিয়ে গণমাধ্যমে ক্রীড়াঙ্গনে, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে আর কি প্রত্যাশা করছেন বা আপনাদের কি পরামর্শ থাকবে যে ক্রীড়াঙ্গনকে আরো উপরে ওঠার জন্য খেলার সময়ের পরিবারের পক্ষ থেকে কি কি করা যায়? আসলে স্পোর্টসে এখন বাংলাদেশে আমরা কিন্তু জানি রাজনৈতিক বা বিভিন্ন দিক থেকে কিন্তু অনেক আমাদের শুধুমাত্র খুশির সংবাদটা আসলে বলা হয়ে থাকে যে স্পোর্টসই দিতে পারে। রাইট, সেই জিনিসটা কিন্তু খেলা থেকে আসতে পারে। সো সেটা খেলার এখন দর্শক কিন্তু বললেন যে স্পোর্টস চ্যানেল, আমি জানি এটা অনেক ব্যয়বহুল, অনেক ব্যাপার থাকে, যেখানে অনেক কিছু ইনভলভ, রাজনৈতিক দেশীয় অনেক ব্যাপার থাকে, বাট স্টিল খেলার যে আপডেটগুলো সেগুলো যদি আরো ঘন ঘন দেওয়া যায়, আরো কিছু স্পোর্টস রিলেটেড প্রোগ্রাম করা যায়, সেটা অবশ্যই দর্শকরা অনেক বেশি আনন্দিত হবে এবং উপকৃত হবে। ভাই, আপনার পরামর্শ আমাদেরও থাকবে, আমরা মাথায় রাখবো। যদিও আমরা 1 ঘন্টার করছি, হয়তো আগামীতে আরো বেশি বড় পরিসরে খেলার অনুষ্ঠান বা খেলার আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সময় টিভিকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকারের সঙ্গে। তিনি বাংলাদেশের আজকের ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, পাশাপাশি খেলার সময়ে যে 5ম বছরে পদার্পণ এবং তাদেরকে নানা পরামর্শ দিয়েছেন, এবং তিনি আশা করছেন আগামীতেও খেলার সময় পরিবারীভাবে সমর্থন দিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গনকে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়াচক্র। 1 ম্যাচ কম খেলে এই জয়ে পয়েন্ট টেবিলে 5 নম্বরে উঠে এলো দুকানোভিচের শিষ্যরা। অন্যদিকে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 3-1 গোলে সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। চলতি মৌসুমে মোহামেডানের ঘর ভেঙে দেশসেরা স্ট্রাইকার এমিলি ও জাহিদদের দলে ফিরিয়ে প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল গঠন করেছে শেখ রাসেল। তাই ফুটবলারদের পাশাপাশি এই ম্যাচের উত্তাপ যেন ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মাঝেও। কাগজে কলমে শেখ রাসেলের বিপক্ষে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকে এদিন গোছানো ফুটবল খেলতে থাকে মোহামেডান। প্রথমার্ধে সবুজ জুয়েলরা গোলের একাধিক সুযোগ নষ্ট না করলে নিশ্চিতভাবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত জসিমউদ্দিনের শিষ্যরা। মোহামেডানের গোল মিসের মহড়া চলতে থাকে ম্যাচের দ্বিতীয়ার্ধেও, তবে ভুল করেনি শেখ রাসেল। ম্যাচের 61 মিনিটে জাহিদের কর্নার কিক থেকে চমৎকার হেডে ব্লুজদের লিড এনে দেন ডিফেন্ডার রেজাউল করিম। ম্যাচের বাকি সময় দুদলই গোলের আরও কিছু সুযোগ নষ্ট করলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। এদিকে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ফরাশগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটিরও প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের গোল খরা কাটে খেলার 50 মিনিটে। নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তারই স্বদেশী স্যামুয়েল অ্যাডামস। এর 5 মিনিট পর প্রথম গোলের নায়ক স্যামুয়েল অ্যাডামসের পাস থেকে লিড দ্বিগুণ করেন দলের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়েলসন। ম্যাচের 79 মিনিটে ফরাশগঞ্জের হয়ে একটি গোল পরিশোধ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড একিনেল পিটার, কিন্তু এর 6 মিনিট পর অ্যাডামস ব্রাদার্সের পক্ষে আরও একটি গোল করলে 3-1 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাইমুদ্দিনের শিষ্যরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আগামী গ্রীষ্মে মেলবোর্ন স্টার্স দলের হয়ে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বিগ ব্যাশ লিগে খেলবেন মাইকেল ক্লার্ক। পাশাপাশি পরবর্তী 2 বছরের জন্য এই দলটির সাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এছাড়া 2012 সালে আইপিএলে খেলার পর আর কোনো টি-20 খেলেননি ক্লার্ক। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20-র কোনো আসরেই খেলেননি তিনি। তবু তার হাত ধরে অজিদের 5মবারের মতো বিশ্বকাপ জয়ের পাশাপাশি সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই মেলবোর্ন স্টার্স ক্লার্কের সাথে 2 বছরের জন্য
চুক্তির সাথে সাথে দলটির অধিনায়কেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। জাতীয় দলের হয়ে 2011 সালে টি-20 বিদায় দেওয়ার আগে মাত্র 46টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎ করে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাইকেল ক্লার্ক। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য 438 রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 98 রান। এর আগে 3 উইকেট হাতে রেখে 333 রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আগের দিনে 3 উইকেটে 116 রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ভ্যালেন্স ও জো রুট। তবে বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি রুট। দলীয় 166 রানে 59 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর স্টোকস নেমে কিছুটা ভিত গড়ার চেষ্টা করলেও 35 রান করে তিনিও ফিরে যান সাজঘরে। তবে এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকা ভ্যালেন্স এদিন তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দলীয় 281 রানে 122 রান করে ভ্যালেন্স আউট হবার পর দলের হাল ধরেন বাটলার। শেষ পর্যন্ত বাটলারের 59 রানের সুবাদে 333 রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 7 রানে ব্র্যাথওয়েটকে হারায় ক্যারিবীয়রা। এরপর স্মিথকে নিয়ে কিছুটা ভিত করার চেষ্টা করলেও 32 রান করে দলীয় 90 রানে আউট হন ব্র্যাভো। জ্যামাইকান অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট উসাইন বোল্ট এবার দৌড়ালেন কিশোর কিশোরীদের সাথে। ম্যাঙ্গুয়েরা ফাভেলা অলিম্পিকের আসর রিও ডি জেনিরোতে সেখানকার স্থানীয় কিশোর কিশোরীদের সাথে দৌড়াতে দেখা যায় এই বিশ্বজয়ী অ্যাথলিটকে। রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী এক জায়গা ফেভেলো ম্যাঙ্গুয়া, যেখানে সপ্তাহ শেষে আয়োজন করা হয়েছে মানোয়ে 100 মিটার এক দৌড় প্রতিযোগিতা। সেখানে স্থানীয় কিশোর কিশোরীদের সাথে রাস্তায় দৌড়াতে নেমে পড়েন বোল্ট। শুধু তাই নয়, দৌড়ে মজা করে এবং বাস্কেটবল খেলে সময় কাটান অলিম্পিক সোনাজয়ী তারকা উসাইন বোল্ট। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Confirmation after a long wait of 16 years, they have finally beaten Pakistan. দীর্ঘ 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি রেকর্ড ও দলীয় সর্বোচ্চ রান। তামিম মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তান হারল 79 রানে। মিরপুরের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, এবার লক্ষ্য সিরিজ জয়। আমরা বিজয়ী জাতি, আমরা পরাজয় কি সেটা আমরা বুঝি না, জানি না। আমরা জয় করেছি, জয় ছিনিয়ে এনেছি, সামনে জয় ছিনিয়ে আনবো আরো ইনশাল্লাহ। এই সিরিজ তো হবেই, সামনে ইন্ডিয়া আসতেছে, বিশ্বকাপের প্রতিশোধ ইন্ডিয়ার সাথে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিটিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *SC কে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর খেলার জগতে সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ে।